আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ স্কাই 780, এনটিভি ইউরোপের ইউটিউব পেজ থেকে এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। বরাবরের মতোই আমাদের এই অনুষ্ঠানে দুজন গেস্ট উপস্থিত থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্বনামধন্য সলিসিটর এমডি আবুল বাশার। বাশার ভাই, আসসালামু আলাইকুম। এবং আরও উপস্থিত আছেন আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যে আজকের এই এপিসোডটিও আমরা সাজিয়েছি মেডিকেল নেগলিজেন্সের উপরে, এবং এই মেডিকেল নেগলিজেন্সের আলোচনার ধারাবাহিকতার মধ্যেই আমরা আমাদের এই টিমেরই আমাদের ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, তিনি এবং তার ফ্যামিলি খুব একটা সাফারিংসের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখানে একটা অ্যালাইজড মেডিকেল নেগলিজেন্সের বিষয়েও তিনি এক্সপেরিয়েন্স হচ্ছেন এই মুহূর্তে। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়াতে এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। তো আজকের এই আমাদের প্রোগ্রামটিকে আমরা আমাদের যে একটা লাভিং বেবি আয়শা, এখন অবশ্য 49 ডেজ হয়ে গেছে, এই আয়শা বেবি আয়শা আলিয়া সিদ্দিকার জন্য আমরা এই অনুষ্ঠানটিকে উৎসর্গ করতে চাই। এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের যদি এই বিষয় রিলেটেড মেডিকেল নেগলিজেন্স বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন স্টুডিও নাম্বারে অথবা যে টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে। এছাড়াও আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাদের যে টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, তাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা এবং আমাদের ল অ্যান্ড লিগ্যালের টিম যে কোনো প্রশ্নের উত্তর দিবে। বাশার ভাই, আজকে আমি একটু কম কথা বলবো, আপনাদের কাছ থেকে দুজনের কাছ থেকেই শুনবো। আমাদের উপস্থিত একজন ভিকটিম, অ্যালাইজড ভিকটিম আছে এবং তিনিও একজন বিশিষ্ট আইনজীবী, তার কথাও আমরা শুনবো। প্লাস বাশার ভাই উপস্থিত আছেন, যিনি মেডিকেল নেগলিজেন্সের উপরে দক্ষতার সহিত প্র্যাকটিস করছেন। সো আমরা শুনবো তাদের কাছ থেকে। প্রথমে আসছি আমরা যে গত পর্বে যে আলোচনা যেখানে ছিলাম সেখান থেকে একটু যদি ভূমিকা টেনে এবং আমাদের আয়শা আলিয়া সিদ্দিকার জন্য যদি আপনি কিছু বলেন। ইমতিয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা গত দুটো প্রোগ্রাম সম্ভবত মেডিকেল নেগলিজেন্সের উপরে করছি, আজকেও আমরা সেটা ডিসকাস করব। আনফর্চুনেটলি আমাদের আকবর ভাই ভিকটিম। ইমতিয়াজ ভাই, আপনি হয়তো বা জানেন না, আমিও কিন্তু ভিকটিম। Well, I do apologize. Yes, it was it's long time ago. জি, So that's why it was not about in my 15 mind. years ago. Okay, আমার বাচ্চাটার সঙ্গেও মেডিকেল নেগলিজেন্স হয়েছিল, আমি বলবো হয়েছিল প্রায় 15 বছর আগে। তো আমার বাচ্চাটা সার্ভাইভ করেছিল, বাট আমাদের আনফর্চুনেটলি আমাদের আকবর ভাইয়ের বাচ্চাটা তার লাইফের জন্য ফাইট করছে, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। তো আমার মনে হয় যে আমরা এই বিষয়টা নিয়ে যদি ডিসকাস করি, মানুষকে যদি একটু অ্যাওয়ার্ড করার চেষ্টা করি আমাদের দুজনেরই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, তাহলে আমার মনে হয় যে অনেকে উপকৃত হবে। এটা যদিও বা একটা লিগ্যাল শো, আমরা চেষ্টা করি যে আমাদের দর্শকদের যে সমস্ত লিগ্যাল ইস্যুস আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। বাট এই বিষয়টা হঠাৎ করে আমাদের সামনে চলে এসেছে। আমাদের আকবর ভাইয়ের বাচ্চাটা খুবই অসুস্থ, ওনারা প্রেস কনফারেন্স করেছেন, মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন। তো আমি চিন্তা করলাম যে আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমি কোনো দিন কোনো মিডিয়াতে বলি নাই, বাট আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন আপনাদের ভবিষ্যতে উপকার হয়। জি, বাশার ভাই অসংখ্য ধন্যবাদ। আমি সুপ্রিয় দর্শক, আমি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকেই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই। আমরা চাই না, আমরা সংবাদ সম্মেলনেও একই কথা বলেছি, এখনও ওই কথাটাকেই রিইটারেট করতে চাই। সেটা হচ্ছে যে আমরা চাই না
আয়েশা আলিয়া সিদ্দিকার মতো আর কোনো ভিকটিম অথবা তার ফ্যামিলি যে সাফারিংসের মধ্য দিয়ে যাচ্ছে এরকম কোনো সিচুয়েশনে কোনো মেডিকেল এনএইচএসের গাফিলতির জন্য যাতে কেউ না পড়েন এবং আমরা যাতে তাদের পাশে সুন্দরভাবে দাঁড়াতে পারি, কমিউনিটি যাতে জাগ্রত হয় এই সব অনিয়মের বিরুদ্ধে, আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ। আকবর বিন সিদ্দিক, আপনি যদি একটু আপনার বিষয় শেয়ার করেন। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ বাশর ভাই। বিষয়টা হলো যে আমরা হয়তো ইতিমধ্যে হলো অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার কল্যাণে মোটামুটি জেনে থাকবেন। আমরা মূলত বলা চলে একবারে ক্লিয়ার মেডিকেল নেগলিজেন্সেরই শিকার। সো আসলে অ্যাওয়ারনেসটা আমাদের কমিউনিটির খুবই জরুরি দরকার আসলে এই পরিস্থিতিতে। সো হয়তো আমার ঘটনা শেয়ারের মাধ্যমে আপনারা হয়তো এখানে অ্যাওয়ার হতে পারলেন, কিছু প্রিকশন হয়তো ভবিষ্যতে এটা আপনাদের জন্য রেমিডিয়াল একটা ম্যাটার হবে আশা করতেছি। তো আমরা আমাদের আসলে বেবি ডিউ ডেটের যে প্রসিডিওর অনুযায়ী যেটা আপনারা জেনে থাকবেন, সেখানে কিছু চেক আপ থাকে। তো সেটা আপনার 36 উইক স্কার, সেটা ছিল 22 এপ্রিল। তারপরে ফাইনাল একটা বেবি ডক্টরের যে একটা চেক আপ থাকে বিফোর দ্য ডিউ ডেটের আগে, যে ইন্ডাকশনের জন্য যে একটা ডেট সেট আপ করে, সেটা ছিল আমি যতদূর জানি 5 তারিখের জন্য ফিক্সড ডেট ছিল। জি 5 মে। প্রাইমারিলি মূলত এটা 1 মে ডেট দিয়েছিলেন আমাদেরকে যখন আমরা বেবি ডক্টর দেখাই 24 এপ্রিল। আমাদেরকে বলছে যে ইন্ডাকশন ডে হচ্ছে 1 মে, বাট পরবর্তীতে কল করে বলে যে না, এটা আমরা 5 মেতেই চাচ্ছি। তো এনিওয়ে 5 মে ছিল। তো আমরা তো 22 তারিখেও তো আমরা এই স্ক্যানিং করে যে মনিটরে বেবি, সেটা ডক্টর দেখানো হলো, সেটা বলছে ফাইন, ওয়েল এনাফ। তার পরবর্তীতে আবার 24 তারিখে বেবি ডক্টর ছিল, সেটাও দেখানো হলো, সব কিছুই ঠিক আছে বললো, সেই অনুযায়ী ইন্ডাকশন ডেটও দিল। বাট পরবর্তীতে বেবির মুভমেন্ট একটু কম ফিল করতেছিল আমার ওয়াইফ, সেই কারণে 27 তারিখ এপ্রিল, এপ্রিলের 27 তারিখ মানডে ছিল ওই দিন, সে অ্যারাউন্ড 11:30 দিকে আপনার হসপিটালে যায়। ম্যাটারনিটির যে ইমার্জেন্সি 27 এপ্রিল, জি 27 এপ্রিলে ম্যাটারনিটি ডিপার্টমেন্টে যায়। যাওয়ার পরে যে প্রসিডিওর হলো, এতে তারা বেবির মুভমেন্ট চেক করার পরে সে বলতেছে, তারা বললো যে না, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই। যে পেইনটা তুমি ফিল করতেছো এখন, এটা হচ্ছে ফলস লেবার পেইন বলে তাদের মেডিকেলের ভাষায়। সো তাকে অ্যারাউন্ড 2 o'clock-এর দিকে আফটারনুন পেইন রিলিফ দেয় আমার ওয়াইফকে, এমন বলে যে পেইন রিলিফ খেয়ে ওখানে সিটিং যে এরিয়া আছে বসতে, তারা অ্যারাউন্ড 4টার দিকে ডক্টর দেখবে, এটা বলে বসে। তো এইভাবে টাইম যাচ্ছে, তাদের কাজ করতেছে, ডক্টর আসলে দেখে নাই। ঠিক 8টার দিকে, 4টা দেখার কথা, 8টার দিকে। তাহলে এখন একটু চিন্তা করেন যে 1 মে যাকে ইন্ডাকশনের ডেট দিল, জাস্ট 3-4 ডেজ লেটার পর, যদিও 5 তারিখে নিয়েছে, 1 সপ্তাহ পরে, সেরকম একটা অ্যাডভান্স লেভেলের একজন নারী কিভাবে ওই রকম একটা সিটিং এরিয়াতে তারা এক্সপেক্ট করে তো কন্টিনিউ বসে থাকবে? জি, ফর কাপল অফ আওয়ার্স। আমরা একটা কল নিয়ে আসবো। জি জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনি নামটা বলে যদি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম হলো ইসমাইল। আমি একটা কোশ্চেন করতাম চাইলাম আমার পাসপোর্ট। জি ইসমাইল ভাই, বলুন প্লিজ। আমার পাসপোর্ট রিনিউ এখনো 14 মাস বাকি রয়েছে। ওকে, কি এখন অ্যাপ্লাই করতে পারবো আমি আমার জরুরি কাজে? 14 মান্থস বাকি আছে। এটা কি ব্রিটিশ পাসপোর্ট? জি। আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি নাই তো? জি, আর আমি জানতে চাই, আর একটা কোশ্চেন হলো যে পাসপোর্ট ফটো কি অ্যাটাচ করি আগের মতো দিতে হবে নাকি না, মানে এমনি অ্যাপ্লিকেশন করতে পারবো অনলাইন? প্রসিজারটা জানতে চাচ্ছেন যে কিভাবে দিতে হবে, এই তো? জি। আর কোনো প্রশ্ন আছে ইসমাইল ভাই? জি না, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে ফোন করছিলেন ইসমাইল ভাই? বার্কিং থেকে। ও, বার্কিং থেকে। থ্যাংক ইউ, আপনি দেখতে থাকুন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, মিস্টার আকবর বিন সিদ্দিক, আপনি যেটা বলছিলেন সেটা কন্টিনিউ করেন, আমরা ওনার উত্তরটা দিব। জি, থ্যাংক ইউ। তো এখন তো পরবর্তীতে আর আসলে 4টা বাজে দেখার কথা, ডক্টর আসলে দেখেনি। 6টা পরে গেলো, আমার ওয়াইফ বারবার তাদের কাজ করতেছিল, দেখতেছে এইভাবে। 8টার দিকে মিডওয়াইফ আসে, মিডওয়াইফের কাছে আমার ওয়াইফ প্রোস করলেন যে দেখেন, আমি তো এই রিজনে আসলাম, বাট এখন তো সে সকাল 11:30 থেকে, তো এখন পর্যন্ত 10 আওয়ার্স তো দেখানো।
বলে যে এটা তো এনএইচএস, ইটস নট প্রাইভেট, তোমার ধৈর্য থাকতে হবে। জি, একটু আপনাকে এই জায়গায় আমি একটু আপনাকে স্টপ করব ফসার ভাই, এই কথাটাকে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, এটা খুব অ্যালার্মিং। এটা এনএইচএস, এটা প্রাইভেট মেডিকেল না, এই কথার বলার রাইট তারা রাখে কিনা? না, আমার মতে তারা এই কথাটা বলার রাইট রাখে না। তারা বলেছে যে এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিস, ঠিক আছে, এটা প্রাইভেট না। বাট আমি এটা তাদের সঙ্গে এক্সট্রিমলি ডিফার করি, বিকজ ইট ইজ প্রাইভেট। প্রাইভেট কেন, কোন সেন্সে বলি, সেটা হচ্ছে যে আমরা ট্যাক্স পে করি, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা ট্যাক্স পে করি। কেন পে করি? এই ধরনের সার্ভিস পাওয়ার জন্য। সো এনএইচএস যে আমাদেরকে ফ্রি সার্ভিস দেয়, বিষয়টা কিন্তু সেরকম না। তো যখন এনএইচএস আমাদের টাকাতে আমাদের সার্ভিস দেয়, হাউ কাম ইট বিকাম এ প্রাইভেট, সরি, ন্যাশনাল সার্ভিস, নট এ প্রাইভেট সার্ভিস? আপনি যদি এটাকে ইন্টারপ্রিট করেন ওইভাবে। বাট হোয়াট এভার ইট ইজ, ডিউটি অফ কেয়ারের ক্ষেত্রে আমাদের সলিসিটরদেরও তো আছে যে আপনি যদি কাজ না করতে পারেন, you should not take that client. Of course, আপনাকে efficient হতে হবে। Same standard professionals, exactly, হ্যাঁ, same standard level তো ওখানেও কাজ করবে। If you can't help them, just refer them somewhere else. Exactly, আপনার যদি adequate যদি আপনার সাপোর্ট সিস্টেম না থাকে, তাহলে তো আপনাদেরকে ইনিশিয়ালি আপনি নিতে পারবেন না একটা পেশেন্টকে। যদি আপনি একটা পেশেন্টকে নেন, তাহলে তাকে 100% সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, এনএইচএস, হসপিটাল, নার্স, ডক্টরদের কাছে সে একজন পেশেন্ট, আমি একজন পেশেন্ট, ঠিক আছে। তারা হয়তো বা 1000টা পেশেন্টের মধ্যে আমাকে একটা পেশেন্ট হিসেবে কনসিডার করে, বাট আমি তো আমার কাছে আমি তো ইন্ডিভিজুয়াল। 10 মাস তো 9 months সামথিং একটা বাচ্চাকে পেটে ধরে মা যখন, একজন ফুটফুটে বাচ্চা, আমরা বাচ্চার ছবিটা দেখেছি, একটা ফুটফুটে বাচ্চা, সেই বাচ্চাটা যখন এই সাফারিংসটা ফেস করে, তখন আপনি বুঝেন যে এই সিচুয়েশনটা আপনি কিভাবে এটাকে টলারেট করবেন, যে এটা এনএইচএস, এটা প্রাইভেট না। ফার্স্ট অফ অল তারা এটা বলতেই পারে না যে এটা এনএইচএস, এটা প্রাইভেট না, কারণ আমরা তাদেরকে টাকা দিই, তারা আমাদেরকে সার্ভিস দেয়। সো এটা বলতে পারে না। প্রথম, আপনি যদি স্ট্রিক্টলি ইন্টারপ্রিট করতে চান, আপনি যদি মোরালি ইন্টারপ্রিট করেন, স্টিল ইউ ক্যানট সে দ্যাট। নাম্বার 3, আপনি এখানে একটা সার্ভিস দিচ্ছেন, আপনার অ্যাডুকেট সার্ভিস পার্সোনাল থাকতে হবে, আপনার সিস্টেম থাকতে হবে, আপনার সব কিছু থাকার পরে আপনি একটা পেশেন্টকে অ্যাকসেপ্ট করবেন। যখন আপনি একটা পেশেন্টকে অ্যাকসেপ্ট করেছেন, তখন আপনাকে 100% সাপোর্ট দিতে হবে, 100% সার্ভিস দিতে হবে। এখানে কোনো এক্সকিউজের কোনো সুযোগ নাই। সো এরকম কিছু যদি আমাদের সঙ্গে হয়ে থাকে, আমাদের যে কারোর সঙ্গে যদি হয়ে থাকে, দেন উই শুড রেজ আওয়ার ভয়েস। এবং এটা অবশ্যই এনএইচএসকে কমপ্লেন করা উচিত, ইন সাম কেসেস সু করা উচিত, ইন সাম কেসেস তাদেরকে কোর্টে নেওয়া উচিত। এটা আমি বলতে দেন, সেটা হচ্ছে যে এটা টাকার জন্য না, আমি কম্পেনসেশন পাবো এজন্য না, আমি কমপ্লেন করব তাদেরকে পানিশ করার জন্য না, আমি করব এই কারণে যেন ভবিষ্যতে এরকম কেউ সাফারিংসটা না করে। এক্স্যাক্টলি। এখানে আমি আরেকটা কথা আপনার সাথে যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওরা যে কোনো পুলিশ স্টেশনে যাবেন বা যে কোনো মেডিকেল বা যে কোনো সরকারি অফিসে যাবেন, তারা বলে জিরো টলারেন্স। জি, এটা তো জিরো টলারেন্স হলো না। জি, এটাও তো একটা মিসবিহেভ। অফকোর্স, যে আপনি যেভাবে প্রফেশনালসরা যেভাবে এক্সপেক্ট করে যে জিরো টলারেন্স, আপনি তো ঠিক সেইভাবেই আপনি পেশেন্টসদেরকে বা আপনার ক্লায়েন্টসদেরকে তো আপনার ওই ফিডব্যাকটাও দিতে হবে। অফকোর্স, এটা অফকোর্স একটা ক্লিয়ার ডিসক্রিমিনেশন। ইয়েস, এক্স্যাক্টলি, ক্লিয়ার ডিসক্রিমিনেশন। এটা যদি আকবর ভাইকে বলেছে কথাটা, যে দিস ইজ নট প্রাইভেট, দিস ইজ এনএইচএস, এই কথাটা 100% ডিসক্রিমিনেটরি। বিকজ ওরা কি সবগুলো পেশেন্টকে এই কথা বলে? না, সবগুলো পেশেন্টকে কথা বলে না। তার মানে কাউকে বলে, কাউকে বলে না। এক্স্যাক্টলি, অলরাইট। তো যেহেতু ওনার সঙ্গে বলেছেন, দিস ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ discriminatory law in my view. Exactly. That's, I'm on the same page as well. Yes, Akbar bin Siddiq, আপনি একটু যদি আমরা আপনার কাছে আপনি কন্টিনিউ করবেন আলোচনাটা, যেহেতু আজকে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা আয়েশা আলিয়া সিদ্দিকের জন্য ডেডিকেট করলাম। বাশার ভাই, আপনি একটু যদি আমার যে দর্শক ওয়েট করতেছে তার প্রশ্ন উত্তরটি যদি দেন, যে উনি স্টিল নাও 14 মান্থস জি আছে, এটাকে আমি দর্শককে যেটা বলবো, যে ওনার ব্রিটিশ পাসপোর্ট 14 মান্থস এখনো আছে। আমি হলে এই সময়টাতে রিনিউ করতাম না পাসপোর্টটা, বিকজ একটা পাসপোর্ট রিনিউয়ালে টাইম থাকে, ফর এক্সাম্পল 5 years 10 years। তো আপনি এত আগে যদি রিনিউ করেন, তাহলে কিন্তু আপনি প্রায় 1.5 বছরের একটা সময় নষ্ট করলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওই প্রোরেটেড যে ফিটা, সেই ফিটা আপনি নষ্ট করলেন। সেই কারণে আমি বলবো যে আপনার উচিত হবে যে লাস্ট 6 বা 7 months এগো আপনার এটাকে রিনিউ করা, কারণ ব্রিটিশ পাসপোর্ট রিনিউ করতে খুব বেশি দিন লাগে না, 1 সপ্তাহতে হয়ে যায়, ম্যাক্সিমাম 2 সপ্তাহ লাগে। আর আপনি আরও একটা কথা বলছিলেন যে পাসপোর্টটা কি সেন্ড
করতে হবে কিনা। আই থিঙ্ক আপনাকে আপনার ওল অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো পাঠাতে হয় তার মধ্যে পাসপোর্টটা আপনার অন্যতম, এটাকে আপনাকে পাঠাতে হবে। এটা পাঠানোর পরে নতুন পাসপোর্টটা রিনিউ হবে, নতুন পাসপোর্ট সেন্ড করবে, আপনার এই পাসপোর্টটাকে ওল্ড পাসপোর্টটাকেও সেন্ড করবে, বাট ওরা একটু কেটে পাঠিয়ে দেবে যেন এটা আপনার ফার্দার কোথাও ইউজ করতে না পারেন। বটম লাইন হচ্ছে যে আমি হলে এই সময় রিনিউ করতাম না, রিনিউ করতে কোনো ক্ষতি নাই, বাট আমি হলে করতাম না। জি, থ্যাংক ইউ বাদশা ভাই। আকবর বিন সিদ্দিক, আপনার কাছে আবার আসতেছি একটু। সেটা হচ্ছে যে আপনি 27th of April, বাচ্চাটা হলো 30th of April 2026, আপনি 27th of April যখন ওখানে গেলেন এই একটা ডিসক্রিমিনেটরি সিচুয়েশনকে ফেস করলেন, তারপরে আপনি যদি একটু বলেন যে মেডিকেল তারা যতটুকু ইনফরমেশন দিয়েছে আপনাকে, এই যে সাফারিংস বা এই যে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ যেটা যে ড্যামেজ যেটা হলো, সেই ড্যামেজটা কি এই পিরিয়ডের মধ্যেই হয়েছে কিনা? রাইট, জি, এটা অফিসিয়ালি তারা আমাকে যদিও বারবারই বলছে যে হ্যাঁ এই 3 দিনের মধ্যেই এটা হয়েছে। এখন একটু ব্যাকগ্রাউন্ডটা আর একটু বলে রাখি সিনিয়র, ওখানে যে বিষয়টা যে 8 তারিখে যে আসলে 8টার দিকে যে মিডওয়াইফ আসলো, মিডওয়াইফ চেক আপ করে চলে গেছে। এরপরে ডক্টর আসছে অ্যারাউন্ড 10 আসি, তার সাথে কথা বলছে তাকে সেম জিনিস রিপিট করছে, এটা তোমার ফলস লেবার পেন, তোমার এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু না, এগুলো এখন তোমার ক্লোজিং টাইম তো এখন ভেরি সুন, তো তোমার ইন্ডাকশনেরও টাইম, তো এখন এই টাইমগুলোতে এগুলো খুবই নর্মাল হয়, অ্যাজ ইউজুয়াল হয়, এটা নিয়ে তুমি ওয়ারিড হও না। তখন আমার ওয়াইফ বললো যে ঠিক আছে তাহলে আর কি, ঠিক আছে চলে যাবো কিনা, ঠিক আছে, সেই অনুযায়ী তারা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। বাট যেখানে এই রিস্ক ফ্যাক্টরটা ছিল, যে কনসার্নটা ছিল, তারা সেটাকে ফার্দার চেক না করেই পাঠিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো যদি এটাই হয় তাহলে তো আপনি তো অ্যারাউন্ড তো 11:30 গেল, অ্যারাউন্ড 2 PM তো আপনি তাকে পেইন রিলিফ দিলেন। যদি মনে হয় তাকে আপনার পাতার চেক দরকার নাই, করবেন না, তাহলে আপনি হোয়াট পারপাস যে আপনি 10 পর্যন্ত রাখছেন? আপনি তো তাকে বলছেন যে ফার্দার চেকের দরকার, জি, এটা বলেই রাখছেন, এবং হোল ডে থ্রু আউট দ্য ডে ইভিনিং পর্যন্ত ছিল, তো আপনি তাহলে রাখলেন কেন যদি ফার্দার চেক নাই করেন? এক্স্যাক্টলি, চেক না করে তাকে রিলিজ করে দিল। এখন পরবর্তীতে আমার ওয়াইফ সেম যেই কারণে আসছিলেন, সেম মুভমেন্ট নিয়েই সে ফিল করতেছিল। পরবর্তীতে সে এক পর্যায়ে বৃহস্পতিবার চলে আসে, আবার মানে 3 দিনের মাথায় আবার আসে অ্যারাউন্ড 9:30 দিকে সকালে। আসার পরে ওখানে তো প্রসিডিউরাল একটু বসা লাগে, ওর আরও লোক থাকে, তো 10:30 দিকে তারা বেবিকে মনিটরে নেয়, সিস্টেমে যেটা তাদের মনিটর। এটা 30 তারিখ? জি, 30 তারিখ যখন আমার ওয়াইফ আবার আসেন, তখন মনিটরের মধ্যে নেয়। তো মনিটরে নিলে ওরা মনিটরের করেই সাথে সাথে দেখতে যাচ্ছে যে বেবি খুব আছে, খুব বেবি ইন রিস্ক। আমার ওয়াইফরে বলতেছিল, আমার ওয়াইফ ফোন দিয়েছে, ডক্টর আমার সাথে কানেক্টেড হয়ে গেছে যে এখন তাকে আমরা ইমিডিয়েট সি সেকশন করতে হবে। তখন আমি হসপিটালে ছিলাম না, আমি প্রিপারেশন নিচ্ছিলাম হসপিটালে আসার জন্য, ও তাড়াতাড়ি চলে গেছে ট্যাক্সি কল করে। তো এখন তো আমি বললাম ডক্টরকে, তো ঠিক আছে আমি 15-20 মিনিটসের মধ্যে আসতেছি, আমি খুব একটা বেশি দূরে না, এখানে আসতেছি। বলে যে না, 20 মিনিটস টাইম নাই, বেবি ইজ ইন রিস্ক, উই মাস্ট নিড টু ডু ইট নাও। তো আমি বলছি ঠিক আছে তোমরা প্রসিডিউর শুরু করে ফেলো, আমি আসতেছি। আমি খুব কুইকলি রান করে জয়েন হয়েছি। তো এরপরে তো আসলে আলহামদুলিল্লাহ 11:30-40 অ্যারাউন্ড এই সময়ের দিকে সকালের বেবি জন্ম নেয়। বাট যেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখি, বেবি জন্ম নেওয়ার পরে কান্নাকাটি করে, বাট আমরা আসলে এটা নোটিস করিনি, কোনো কান্নার শব্দে পাইনি। তো বেবি আসলে সি সেকশন করে, তো তারা করে সাথে সাথে একটা ছোটো ভেন্টিলেশনে নিয়ে আসে, ওখানেই সাথে এই অপারেশন থিয়েটারে ওখানে আমাকে বললো যে বেবির, আমি বললাম সব ঠিক আছে, নি বললো ঠিক আছে, মনে হচ্ছে আমাদের কাছে ও একটু ব্রিথিং একটু কম হচ্ছে, হ্যাঁ ব্রিথিংয়ে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। সো তোমরা নর্মাল ওয়ার্ডে চলে যাও, তোমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বেবি ইন্টেন্সিভ কেয়ার ওখানে নিয়ে যাচ্ছি, তোমাদের কাছে আবার ফেরত দিয়ে যাবো আবার। তো আমরা তো এটাই আশ্বাসের উপরে মনে করে নিয়েছি, তো একবার এমন কিছু না, ওভাবে তো বলে নাই। তো আমরা আমাদের মতো নর্মালি চলে গেছি, আমরা খুব হ্যাপি যে বাবা হলাম, আমার ওয়াইফও হ্যাপি, মা হলো, সব ঠিক আছে। দিস ইজ ইওর সেকেন্ড চাইল্ড, ইজন্ট ইট? রাইট, জি। তো পরবর্তীতে সে অনুযায়ী আমাদের অনেক ফ্যামিলি মেম্বার, রিলেটিভস, ইভেন সিনিয়রও দেখা করতে গেছেন, সব মিলেই সবাই আসছে, ওয়েলকাম করতেছে। অ্যারাউন্ড 4:30-4:45 ডক্টর আসলো, আসি বলে যে আনফর্চুনেটলি সে সিভিয়ার ব্রেন ইঞ্জুরির আমরা করতেছি, মনে হচ্ছে আমাদের কাছে সিভিয়ার ব্রেন ইঞ্জুরি হয়েছে, MRI করা ছাড়া
ফাইনালি বোঝা যাবে না, বাট সেটাই মনে হচ্ছে। এটার নাম হচ্ছে HIE, মেডিকেল টার্ম, সেটা আর আমি ওইভাবে ডিটেলস তো আমরাও বুঝি না। সো এটা হয় মূলত হচ্ছে বেবি যদি জন্মের আগে, ইমিডিয়েটলি আগে অক্সিজেনের শর্টেজ হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়, এই ইনজুরিটা হয়। তো এটা আমাদেরকে বলার পরে বললো যে একটা ড্রাগ আছে টেস্টিং ইয়াভাবে চলে, সেটা আমরা ট্রাই করতে পারি যদি তোমরা কনসেন্ট দাও। সেটার জন্য এই ড্রাগটা টেস্ট করার জন্য রয়্যাল লন্ডন, আপনার ইউস্টন থেকে আসে একটা মেডিকেল কলেজের নামটা বলে গেছি, ইউসিএল এর থেকে ডক্টর একজন আসলো, বলল যে এটা টেস্টিংয়ের স্টেজে আছে। আমি যে জাজ করছিলাম তাকে, তো এই পর্যন্ত কতজন এই ড্রাগটা কতজন বা চাইল্ডকে এই দেশে দেওয়া হয়েছে, বলে যে মাত্র 4 জনকে। এটা ইন্টারন্যাশনালি সব অস্ট্রেলিয়া, এটা ইজ নট অ্যান অ্যাপ্রুভড ড্রাগ, এটা ট্রায়াল পিরিয়ড, এক্স্যাক্টলি। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এই পর্যন্ত টোটাল 24টা বাচ্চাকে দেওয়া, 25 জনকে দেওয়া হয়েছে, 21টা বাচ্চাকে দেওয়া হয়েছে অন্যান্য দেশে, এবং ইউকেতে 4 জন। তো বলছে 4 জনকে দেওয়ার পর আউটকাম কি, বলে যে রেসপন্স খুব ভালো। ওয়েল, আকবর বিন সিদ্দিক, আমরা এই জায়গাটাই আমাদের বেশ একটা কনসার্ন আছে। আপনারা স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে, যাতে টেক্সট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠান অথবা অনুষ্ঠানের বাইরে আমাদেরকে ইমেল করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগাল টিম আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা এই প্রোগ্রামটিকে ডেডিকেট করেছি আমাদের লাভিং চাইল্ড আকবর বিন সিদ্দিকের আয়শা আলিয়া সিদ্দিকের জন্যই এই প্রোগ্রামটিকে ডেডিকেট করেছি। এবং সে এই 49 ডেজের গার্ল, সে এখন রয়্যাল লন্ডন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার হিউজ ব্রেন হ্যামারেজ হয়েছে। সো এই বিষয়টিকেই আমরা অ্যাওয়ারনেস করার জন্য এবং আপনাদেরকে সচেতন করার জন্য, প্লাস এর লিগ্যাল রেমেডিগুলো কী হতে পারে সেগুলো নিয়েই আমরা আলোচনা করছি। আপনারা সবাই এই যে স্টোরিটা শুনলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এই সব সিচুয়েশন যদি কারোর জন্য কেউ ফেস করে তাহলে কী করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে বেস্ট আকবর সিদ্দিক, আপনি বলছিলেন যে লাস্ট যখন ইনজেকশন, যেটা ট্রায়াল ড্রাগ দেওয়ার কথা ছিল, সেটা কি করলো ওরা? রাইট, জি, তারা তো প্রসিডিউরাল ম্যাটারে অনেক সময় নিয়ে ফেলছে। আমাকে এক্সপ্লেন করতেছিল, আমি তো খুব তারা দিচ্ছিলাম, যেহেতু কনসেন্ট দিয়ে দিয়েছি। সো কনসেন্ট কিন্তু দুজনের, হাজব্যান্ড ওয়াইফ দুজনের একজন দিলেই পারে, তারা ম্যারিড কাপড় হলে। তো সেই ক্ষেত্রে তো আমার কনসেন্টে গুড এনাফ ছিল। তো আমি দ্রুতই, আমি নিজেই তাদের ওখানে চলে গেছি কনসেন্টের ওখানে। আপনাকে 6 আওয়ার্স মনে হয় টাইম ফ্রেম ছিল মেডিসিনটাকে অ্যাপ্লাই করার জন্য। রাইট, এক্স্যাক্টলি, জি। কিন্তু ওনারা যে সময় আমার কাছে আসে এবং এই প্রসিডিউরাল পেপার ওয়ার্ক শেষ করতে করতে হাতে আর 20-25 মিনিটসের মতো সময় ছিল। আমি খুবই তাদেরকে ইনসিস্ট করতেছিলাম, প্রায় 5 ঘন্টার বেশি সময় পরে আপনার সঙ্গে, হ্যাঁ রাইট, আমার কাছে আসছে। তো আমি পরবর্তীতে তাকে ইনসিস্ট করতেছিলাম তাদের যে প্লিজ একটু কুইকলি করে, বলতেছেন আমাদের যে সেট আপগুলো রেডি করতেছে, এটার জন্য সেট আপ অলমোস্ট রেডি, ঠিক আছে। তো পরে আমাকে বললো আমি চলে যাইতাম ওখানে, তারা এটা প্রসিডিউরাল কাজ করবে। তো আমি চলে আসছি। তো পরবর্তীতে আমাকে 6 ঘন্টা পার হওয়ার পরে ডক্টর আসিম আলটিমেটলি অ্যাপ্লাই করতে পারেনি, পারে নাই, বলে যে আমরা ট্রাই করছি, অ্যাপ্লাই করতে পারিনি, বাট এখন বারবার রিপিটেডলি সম্ভব না, এটা 6 আওয়ার্স পার হয়ে গেছে, সরি। জি না, থ্যাংক ইউ বাশার ভাই। আপনার কাছে স্ট্রেট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই দুটো ইনসিডেন্ট 27th এপ্রিল এবং 30th এপ্রিল যে ইনজেকশনটাকে অ্যাপ্লাই না করতে পারাটা, এই ট্রায়াল হোক সেটা ট্রায়াল অথবা অ্যাপ্রুভড ড্রাগ, সেটা অ্যাপ্লাই করতে না পারা, এটা কতটুকু আপনি ডিউটি অফ কেয়ারের মধ্যে ফেলবেন, যেটা আমাদের লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ফার্স্ট? জি, আমি দর্শকদের জন্য একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে আকবর ভাইয়ের ওয়াইফ 27 তারিখে হসপিটালে যায়, নিতে যায়। যাওয়ার পরে ওনাকে বলে যে তোমাকে এবং তোমার বাচ্চাকে টেস্ট করতে হবে, চেক আপ করতে হবে। এটা বলার পরে তাকে প্রায় 4 ঘন্টার মতো ওয়েট করায় রাখে, তাই না? ওই দিনকে টোটাল
30 তারিখে যদি আপনি 27 তারিখে ইয়ে করেন সেটা তো অলমোস্ট 10 আওয়ার্স না, যেদিন Total. আপনাকে চেক হ্যাঁ। করতে চেয়ে আবার পাঠিয়ে দিল, জি এক্স্যাক্টলি অলমোস্ট 10 hours টোটাল 10 আওয়ার্স 10 hours, 10 আওয়ার্স ছিল তার হসপিটাল মানে ডক্টর কিন্তু ওখানে রিয়ালাইজ করেছিলেন যে তাকে চেক করতে হবে। ইয়েস এক্স্যাক্টলি এটা কিন্তু তাদের প্রফেশনাল জাজমেন্ট থেকে তারা এটা মনে করেছে যে না, বাচ্চাকে এবং বাচ্চার মাকে চেক করা উচিত, যার কারণে তাকে ওখানে ওয়েট করে রেখেছিল, ঠিক আছে। এখন শেষ মুহূর্তে যদি আবার চেক না করে পাঠিয়ে দেয় তাহলে তো এটা ওদেরই কন্ট্রাডিক্টরি একটা জাজমেন্ট। Exactly. সো দেয়ারফর আমরা যদিও বা ডিউটি অফ কেয়ারটা ব্রিচ হয়েছে কিনা এটা অনেক ডিবেটের বিষয়, আর্গুমেন্টসের বিষয়, বাট প্রাইমা ফেসি আমরা বলতে পারি যে হ্যাঁ, তার ডিউটি অফ কেয়ার অবশ্যই ওখানে ওই স্টেজে একটা ব্রিচ হয়েছিল। এক্স্যাক্টলি। অ্যান্ড দেন হোয়াট অ্যাবাউট যে প্যারেন্টসের কাছে আপনি কনসেন্ট নিতে আসলেন যে এই ড্রাগটাকে অ্যাপ্লাই করা হবে কি হবে না 5 আওয়ার্স পরে, জি, এটাও তো একটা আনরিজনেবল ডিলে, of course. এবং যেখানে ক্যাপ আছে যে 6 আওয়ার্সের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। জি, সো হাউ শুড দ্যাট বি অ্যাকসেপ্টেড? অফকোর্স এখন ওখানে কনসালটেন্ট ছিলেন, ডক্টর ছিলেন, তারা তো ইচ অ্যান্ড এভরি স্টেপে বেবিকে মনিটর করছিল এবং তারা এভরি অল্টারনেটিভ মেডিসিনের কথা কিন্তু থিঙ্ক করছিলেন যে তাকে কোন মেডিসিনটি অ্যাপ্লাই করা যায়। এখন তাদের যদি জানাই থাকে যে এরকম একটা ট্রায়াল পিরিয়ডের মেডিসিন তাকে অ্যাপ্লাই করা পসিবল, তাহলে 6 আওয়ার্সের যে গ্যাপটা, 6 আওয়ার্সের যে উইন্ডোটা ছিল, তাহলে তাদেরকে অবশ্যই অন দ্য ফার্স্ট আওয়ার আর সেকেন্ড আওয়ারে প্যারেন্টসদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তাহলে তার তাড়াহুড়ো করে কনসেন্ট প্রসিজার এগুলোকে মেনটেন করতে যে 6 আওয়ার্সের উইন্ডোটাকে মিস করা লাগতো না। সো আমরা যদি আবারও এখানে এটা অ্যাসেস করতে যাই যে এই স্টেজে আবার ডিউটি অফ কেয়ারটাকে ব্রিচ হয়েছে কিনা, আমি বলবো ইন মাই ভিউ অফকোর্স এই স্টেজেও আপনার ডিউটি অফ কেয়ার ব্রিচ হয়ে গেছে আর কি। সো বাশার ভাই, আমি আপনার কাছে থেকে যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে আপনি এটা তো ডিবেটের বিষয়, লিগ্যাল পয়েন্ট, আর্গুমেন্ট এবং আপনার এভিডেন্সের বিষয়। এই সিচুয়েশন যখন আমাদের কমিউনিটির অন্য কেউ পড়বে, আল্লাহ না করুক, যখন পড়ে তখন কি করা উচিত? ধন্যবাদ। আমি পার্সোনালি, কেন ওই সময় তো থিঙ্ক করার মতো সুযোগ নাই যে লিগ্যাল অ্যাডভাইস একটু ব্যাকগ্রাউন্ডে আসবো। জি, আমি পার্সোনালি মেডিকেল নেগলিজেন্সের বিষয়গুলো নিয়ে ডিল করি প্রফেশনালি। তো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আমার রিসার্চ থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সবচাইতে এরর হয়, নেগলিজেন্স হয় হচ্ছে আপনার ম্যাটারনিটি সেক্টরে। ম্যাটারনিটিতে আপনার NHS থেকে সবচেয়ে বেশি নেগলিজেন্স হয়, অলরাইট, এটা রিকগনাইজড, এবং এই ম্যাটারনিটি সেক্টরে তারা সবচেয়ে বেশি কম্পেনসেশন পে করে। তো এখন যখন একজন প্রেগনেন্ট লেডি হসপিটালে যায়, সে কিন্তু বাচ্চাটাকে অলমোস্ট 10 মান্থস ক্যারি করার পরে হসপিটালে যায়। এক্স্যাক্টলি। বাচ্চাটার সঙ্গে তার একটা রিলেশন ক্রিয়েট হয়ে যায়, পেটের মধ্যে থাকা অবস্থাতে তার একটা রিলেশন ক্রিয়েট হয়ে যায়, এবং মা জানে যে বাচ্চাটা কখন কোন স্টেজে কি আপনার রিফ্লেকটিভ বিহেভিয়ার করে পেটের মধ্যে, টামিতে কি রিফ্লেকটিভ বিহেভিয়ার করে, এটা মা জানে এবং বুঝতে পারে, এবং মার একটা ইনটিউশন আছে যে কখন তার বেবি ভালো আছে, হ্যাপি আছে, এবং কখন নাই, এবং এটা কিন্তু একদম যখন টামিতে থাকে তখন থেকেই কিন্তু এটা তার একটা রিয়েলাইজেশন চলে আসে। তো যখন একজন মা মনে করবে যে তার বেবি ডিস্ট্রেসে আছে, সে হসপিটালে যাবে, এবং মা যতক্ষণ স্যাটিসফাইড না হবে যে না আমার বেবিকে প্রপার ট্রিটমেন্ট করা হয়েছে, আমার বেবি আবারও হ্যাপি স্টেজে গেছে, ততক্ষণ পর্যন্ত সে হসপিটাল লিভ করবে না। ক্লিয়ার অ্যান্ড সিম্পল। কারণ NHS রিপিটেডলি সেম মিস্টেক করে থাকে, আমি আকবর ভাই যেদিন আমাকে প্রথম তার বেবির কথাটা বললো, আমি আকবর ভাইয়ের স্টোরি শুনি নাই, বাট আমি আকবর ভাইকে বলে দিয়েছি যে ভাই আপনার সঙ্গে এগুলো এভরি স্টেজে হয়েছে। Yeah, you have faced Yes. the same Not only faced, yeah, but also under আমাদের your সমস্ত practice clients, area as well, yeah. আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে NHS কিভাবে রিপিটেডলি সেম মিস্টেক করে বা করতে পারে। তো যা হোক, যখন ডক্টর, নার্স আর যে স্টাফই হোক না কেন যে বলবে যে না আপনারা ভালো আছেন, এগুলো নর্মাল, এগুলো ঠিক আছে, দেন আপনি ভয়েসটাকে রেইজ করবেন, আপনি চ্যালেঞ্জ করবেন যে তুমি কেন বলছো, আমার এই প্রবলেমটা কেন হলো, কেন বলছো যে সব ঠিক আছে, এবং আপনার নিজস্ব ফিলিংস আপনি যতক্ষণ পর্যন্ত ফিল না করবেন যে আপনার বেবি আবারও ঠিক আগের স্টেটে চলে গেছে, হ্যাপি স্টেটে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভয়েসটাকে রেজ করবেন। ভয়েসটাকে রেজ মিনস নট চিৎকার চেঁচামেচি, আপনি তাদেরকে রিজনিং জিজ্ঞেস করবেন যে কেন এটা হলো, তোমরা কি ট্রিটমেন্ট করলা এবং কেন ভালো হলো, এটা আপনার রাইট আছে আপনাদের থেকে জিজ্ঞেস করার জন্য। তো যে কোনো অসুখ নিয়ে, এটা শুধুমাত্র প্রেগনেন্ট লেডিদের কথা বলবো না, যে কোনো অসুখ নিয়ে যখন আপনারা NHS-এ যাবেন, আপনাদেরকে আগে স্যাটিসফাইড হতে হবে যে আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। NHS সবসময় বলে যে দিস ইজ নর্মাল, আপনি ঠিক হয়ে গেছেন, আপনি ঠিক হয়ে যাবেন,
বাসায় যান, বাট সব ক্ষেত্রে এটা করা যাবে না, কারণ এন্ড অফ দ্য ডে ক্ষতিটা যখন হবে সেটা আপনার সঙ্গে হবে, এবং সেই ক্ষতিটা আপনাকে যদি ক্ষতিপূরণও দেওয়া হয় সেটা কখনোই সেটা পূরণ হয় না। সো ফার্স্ট পয়েন্ট আমি বলবো ইমতিয়াজ ভাই, যে যখন কেউ যাবে হসপিটালে, নিজে স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত তাদেরকে কথা বলতে হবে, নার্স হলে নার্স, তাদের সুপিরিয়র যারা আছে তাদের সঙ্গে কথা বলতে। আপনার কিন্তু এই রাইট আছে আপনি জিজ্ঞেস করার জন্য, Exactly. বাট আমরা অনেক সময় কি সায় হয়ে জিজ্ঞেস করি না, তাদের কথা বিশ্বাস করি, আমরা ইনসাইটটা জানি না বলে তাদের কথা বিশ্বাস করি। Exactly. বাট আমি দর্শকদেরকে বলবো যে যখনই আপনারা এনএইচএসে যাবেন, আপনারা যতক্ষণ নিজেরা স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত এনএইচএস লিভ করবেন না। তাতে যত আপনাদেরকে আর্গু করতে হোক, যত যার সঙ্গে কথা বলতে হোক, আপনারা কথা বলবেন। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। থ্যাংক ইউ বাশার ভাই। আমি আচ্ছা, আরেকটা কথা, আপনি কি আমাকে জিজ্ঞেস করেছিলেন কিনা, জি। যদি কারোর সঙ্গে কোনো ধরনের মিসঅ্যাপ হয়েই থাকে, এরর হয়েই থাকে, তাহলে ফার্স্ট তারা কি করতে অ্যাকশনটা পারে, নিতে ঠিক আছে? পারে? তো এনএইচএস রেজুলেশন সেন্টার আছে, তারা প্রথমে ওখানে একটা ফর্মাল কমপ্লেন্ট কিন্তু লঞ্চ করতে পারে। আপনি এই ফর্মাল কমপ্লেন্ট লঞ্চ করলে তখন আবার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, এনএইচএস যারা এটার সঙ্গে রিলেটেড না বা রিলেটেড, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি বা রিপোর্ট তৈরি করে। এটা আপনারা করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। সো ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা এটাই হওয়া উচিত যে আপনারা একটা ফর্মাল কমপ্লেন্ট করে দিবেন। ওয়েল, যে বিষয়টা আমি একটু একটা জিনিস ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই, যে সেটা হচ্ছে যে আমার সুযোগ হয়েছে রয়্যাল লন্ডন হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া, আমার সুযোগ হয়েছে কিংস কলেজ হসপিটাল, আমি মেনশন করতেই চাই নামটা, কিংস কলেজ হসপিটাল ডেনমার্ক হিলে। আমি অনেককেই সাজেস্ট করি ওখানে যেতে। আমি লাকিলি আই এম দেয়ার পেশেন্ট। সো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই, যে আমার কাছে দুটো হসপিটাল যেহেতু আমি দেখেছি, আমার কাছে আকাশ পাতাল ফারাক মনে হয় সার্ভিসের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি কি বলবেন যে রয়্যাল লন্ডন হসপিটালের যে এই যে মানের দিক থেকে একটু নিচুর দিকে আছে, এর কারণটা কি হতে পারে? এটা কি আমরা কমিউনিটি বেসড, যে এটা কি আমরা বাঙালি কমিউনিটি বেশি এখানে সেজন্য ডিসক্রিমিনেশন, না এখানে আসলে সিস্টেমটা এরা ডেভেলপ করতে চায় না অথরিটি, কোনটা? এখানে তো আসলে বিষয়টা খুব নো সেনসিটিভ। ইয়েস অফ কোর্স ইটস সেনসিটিভ, বাট আমি ওপেন করেই বললাম। ফিলের কথা বলবো। জি, এটা কোনো অফিশিয়াল স্টেটমেন্ট না, কোনো লিগ্যাল স্টেটমেন্ট না, এটা হচ্ছে ফিল। আমি কি ফিল করি, আমার পার্সোনাল অ্যাজাম্পশন, তবে সেটা আপনারও পার্সোনাল। জি, আমি আমারটা বলে দিলাম। এটা ঠিক আছে। তো এখন নিউহ্যাম হসপিটাল, রয়্যাল লন্ডন হসপিটাল, সব সময় আমরা মানুষের কাছ থেকে কমপ্লেন পেয়ে থাকি যে না, এই দুই হসপিটালে বা এই ইস্টের হসপিটালগুলোতে সার্ভিসগুলো কম্পারেটিভলি কম। কিন্তু এখন কি করার, আমরা তো থাকি ইস্টে। এখন আমাদের পক্ষে তো সবসময় ওভারল্যাপ করে আরেকটা হসপিটালে যাওয়া সম্ভব না, এবং তারা সেটা নিবেও না। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া একটু পসিবল হয় না। এক্স্যাক্টলি। যেমন ম্যাটারনিটিতে আপনাকে একটা সার্টেন রুল ফলো করে যেতে হবে, আপনাকে জিপির সঙ্গে রেজিস্টার্ড থাকতে হবে, জিপি সেটা থেকে হসপিটালের সঙ্গে রেজিস্টার্ড করে রাখবে। সো আপনার একটা হসপিটালে একটা টিম থাকবে যারা আপনার ম্যাটারনিটিকে ফলো করবে, আপনার ডেলিভারিটাকে ডিল করবে। সো ওভারল্যাপ করে যাওয়া সম্ভব না, স্পেশালি ম্যাটারনিটির ক্ষেত্রে। হয়তো বা আপনি এক্সেপশন ইউজ করলেন, অন্য জায়গাতে থাকছিলেন, হঠাৎ করে লেবার পেন আসলো, তখন হয়তো আপনি সেখানে যেতে পারেন। কিন্তু আমাদের যেটা ফিল হয় সেটা হচ্ছে যে ইস্টের হসপিটালগুলোতে আপনার কাস্টমার সার্ভিস বলেন, প্রপার সার্ভিস বলেন, কম্পারেটিভলি আমার মনে হয় ওয়েস্ট বা অন্যান্য জায়গার হসপিটালের চেয়ে একটু লোয়ার গ্রেডেড। আর এটাকে আমরা তখনই ঠিক করতে পারবো যদি আমরা এই জিনিসগুলোকে নিয়ে ভয়েস রেইজ করি, এই জিনিসগুলোকে আমরা চ্যালেঞ্জ করি। কথা হলো যে আমরা ইস্টে অলমোস্ট সবাই ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড, যার কারণে আমরা একটু শাই থাকি আমাদের কথা বলার জন্য, যার কারণে আমরা মনে করি যে না, তারা যা করছে সব ঠিক আছে, আমরা কিছু বললে হয়তো বা হিতে বিপরীত হতে পারে, বাট বিষয়গুলো সেরকম না। এদেশে আপনার রাইট আছে, আপনার যে কোনো কমপ্লেন আপনি রেইজ করবেন। সো আমার যেটা মনে হয় ইমতিয়াজ ভাই, কোর কোশ্চেন যে হ্যাঁ, সম্ভবত এই ইস্টের যে সমস্ত হসপিটালগুলো আছে সেগুলোর ট্রিটমেন্টের মান বা কেয়ারের যেটা টেন্ডেন্সিয়ান মান, আমার মনে হয় সেগুলো অন্যান্য জায়গার চেয়ে একটু ডাউনগ্রেডেড। না জি, বাশার ভাই থ্যাংক ইউ। আমি আরেকটু অ্যাড করতে চাই, যেটা বাশার ভাই একটু আগে বলেছেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ভয়েস রাইজ করা এর মানে এই নয় যে চিৎকার চেঁচামেচি করা, এর মানে এই নয় যে একটু ভায়োলেন্ট হয়ে যাওয়া। আমাদেরকে অবশ্যই প্রফেশনালদের প্রতি রেসপেক্ট রেখেই আমার কথাটাকে বলতে হবে। আপনি ওই স্পটেই আপনার যদি কোনো কনসার্ন থাকে, আপনি আস্তে করে হলেও এদেরকে বলতে হবে। যদি কেউ আপনাকে
খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি বাশার ভাই বলেছে যে সিনিয়র যারা থাকবে অথবা তাদের অ্যাডমিন স্টাফ যাদের আছে তাদেরকে আপনারা হয়তো এগুলো রেইজ করতে পারেন, যেই জায়গাটায় আমাদের আসলে মূল উদ্দেশ্য যে আমরা সবাই যাতে একটু সজাগ হই আমাদের ক্ষতি হয়ে যাওয়ার আগে। যে বেশ আকবর সিদ্দিক, আপনার কাছে আসতে চাচ্ছি যে এখন বর্তমানে আয়েশার সিচুয়েশনটা কি, যে আসলে তারা কি করতে চাচ্ছে সেই জায়গাটা যদি একটু সংক্ষেপে বলেন। জি, এখন তারা আসলে ভেন্টিলেশন যে লাইফ সাপোর্টিং সাপোর্টটা আছে এটা আসলে তারা অফ করে ফেলতে চাচ্ছে। তাদের তো রিজনিং যেটা সেটা হলো যে এটা ইনজুরিটা রিকভারেবল নয়, এই কারণে তারা এটা মনে করেন। তো এই জন্য আমি বলছিলাম ঠিক আছে তাহলে আমি ওভারসিজ ইন্টারন্যাশনাল কোনো এক্সপার্ট অপিনিয়ন নিতে চাই। সেটা আমার সাথে প্রাইমারিলি তারা এগ্রি করে, পরবর্তীতে আবার বলে যে না আমরা তুমি নিতে পারো তোমার ওন স্যাটিসফ্যাকশনের জন্য, আমরা এটা কনসিডারেশনে নিব না, আর আমরা ইনস্ট্রাকশন দেবো না তাদের, কারণ আমরা আমাদের ডেটা শেয়ার করতে পারবো না, তো তুমি আনো ইজ ফাইন। এই এবং লেটেস্ট আমাকে যেটা করলো তারা, আমি লোকাল এমপির শরণাপন্ন হই, উনি তাদেরকে অ্যাপ্রোচ করে বিষয়গুলো ক্লারিফিকেশনের জন্য। তারা পরবর্তীতে আমাকে গতকালকে একটা লেটার দেয়, ওখানে বলে যে ঠিক আছে আমাকে 2 সপ্তাহ সময় দেওয়া হলো এক্সপার্ট অপিনিয়ন আনার জন্য। তো এক্সপার্ট অপিনিয়ন আমি 2 সপ্তাহের মধ্যে একজন ডক্টর কীভাবে অপিনিয়ন দেবে, ইট ডাজন্ট মেক সেন্স। যেখানে আমার মেয়ের মেডিকেল যেই আপনার সাবজেক্ট অ্যাক্সেস নিলাম অলমোস্ট 800 পেজেস, ডেইলি অ্যাক্টিভিটিসগুলার আপনার মনিটরের নাম্বারিং, আরও অনেক স্টাফস বিহাইন্ড দিস। তো এখানে এটা তো ইম্পসিবলই। তারা 2 সপ্তাহের জন্য আমাকে সময় দিয়ে দিছে, এবং তারা একটা দায়সারাভাবে যেহেতু লোকাল এমপি এটাকে রেইজ করেছে এবং তাদেরকে জানতে চেয়েছে, যেহেতু হয়তোবা তারা একটা একটু নড়ে চড়ে বসে। আমরা যখন ইউকেতে আমাদের ক্লায়েন্টের জন্য এক্সপার্ট অপিনিয়ন নিই তখন অ্যারাউন্ড 4 to 6 উইকস লেগে যায়। এক্স্যাক্টলি ইউকে থেকে ইউকেতে, আর আমাকে ইন্টারন্যাশনালি নিতে আমাকে 2 উইকসের জন্য সময়। এবং সামটাইম আপনি যখন চিন্তা করেন 4 to 6 উইকস, সেটাও হচ্ছে যে আপনি সব যারা স্পেশালিস্ট, এটা তো আমাদের এই ম্যাটারটার ক্ষেত্রে স্পেশালি আয়েশার জন্য এটা হাইলি সেনসিটিভ, এবং এক্ষেত্রে হয়তো ইট কুড টেক মোর দ্যান দ্যাট টাইম। এক্স্যাক্টলি, ফার্স্ট অফ অল ওনাকে একজন প্রপার এক্সপার্ট খুঁজে বের করতে হবে, এক্স্যাক্টলি, which is very difficult. সেখানে ফান্ডিং অলসো একটা ইনভলভ, তারা কোনো কিছু ক্লিয়ার করতেছে না। যে লুকস লাইক তারা ফান্ডিং করবে না, বুঝাতে চাচ্ছে এটা আমার নিজের জন্য, বাট সময়টা তো দিতে হবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং তারা একটা কথা বলেছে যেটা একবার একটু আগে বললো, সেটা হচ্ছে যে হোয়াট এভার দ্য ওপিনিয়ন উড কাম, they are not going to change their decision. Yeah, as plainly and clearly. তো তার মানে এক্সপার্ট অপিনিয়নের কোনো ভ্যালু নাই। Exactly. They said that to me and many times, not once. They said is for your own satisfaction, and that will not take into account. So then, but they're saying that if you want, you can take from the NICS another expert. Then if their opinion is differ from us, then we'll think about it. But if it is differ, then we'll take another extra expert opinion. So that It's means not something- they are taking privilege to establish their এক্স্যাক্টলি their thing, and then on the other hand you anyway, বাশার ভাই আপনার প্রতি আমার এই পর্যায়ে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে আমাদের যে কোনো মানুষ লাইক অ্যাজ আকবর বিন সিদ্দিক, এখন লিগ্যাল কানেকশনসটা যেটা বা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা? অলরাইট, দর্শকরা হয়তো একটু পারপ্লেক্সড, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আকবর ভাইয়ের বাচ্চা অসুস্থ, এবং ডক্টরদের মতামত অনুসারে যে সে এখন এমন একটি স্টেজে চলে গেছে যে তার পক্ষে আর কাম ব্যাক করা সম্ভব না। ইভেনচুয়ালি তার ভেন্টিলেশন সাপোর্টে যে আছে, লাইফ সাপোর্টে যেটা আছে, তারা সেটা টেক অফ করে নিতে চায় এবং বাচ্চাটাকে ওরা পাস অফ করে দিতে চায় আর কি। এটা হচ্ছে এখন বর্তমান সিচুয়েশন। তো এই সিচুয়েশনে এনএইচএস বা ডক্টরদের একটা অব্লিগেশন আছে যে বাবা মার কনসেন্ট নিতে হবে যে তারা ভেন্টিলেশনটাকে অফ করবে কি না। বাবা মা যদি স্ট্রেট ফরওয়ার্ড কনসেন্ট দিয়ে দেয় তাহলে তারা ভেন্টিলেশনটাকে অফ করে দিবে এবং বাচ্চাটা ইভেনচুয়ালি মারা যাবে। এটা হচ্ছে আপনার লিগ্যাল পজিশন। এখন কোনো কারণে যদি বাবা মা কনসেন্ট না দেয় তাহলে এনএইচএস কোর্টে যেতে পারে। কোর্টে গিয়ে তারা একটা ডিসিশন নিয়ে আসতে পারে, তাদের কেসটা কোর্টে সাবমিট করতে পারে যে দিস ইজ ফর দিস রিজনস, তারা মনে করছে যে বাচ্চাটা আর কামব্যাক করা সম্ভব না, এবং কোর্ট থেকে একটা ডিসিশন আসবে, কোর্ট বলে দিবে যে তার ভেন্টিলেশনটাকে তারা অফ করতে পারবে কি পারবে না। কোর্ট যদি ডিসিশন দিয়ে দেয় যে ভেন্টিলেশনটাকে অফ করা উচিত বাচ্চার বেস্ট ইন্টারেস্টের কারণে, তাহলে হয়তো বা কোর্ট বলে দিল এবং ভেন্টিলেশনটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেজে। এরপরে আকবর ভাইদের হয়তোবা খুব যা করার থাকবে সেটা খুব বেশি না, আর হয়তোবা এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে পারে। আমার একটা কেস মনে আছে, আপনাদের মনে আছে কিনা, একবার একটা প্যারেন্টস তাদের বাচ্চাকে ইটালিতে নিয়ে গিয়েছিল
অনেক দিন Akbar is aware about it, yeah. ওকে সো It's Tafida Foundation, Akbar you need to tell. তার Yeah. মানে হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে না এখানকার কোর্ট ডিসাইড করলো বা কোর্ট ভার্ডিক্ট দিল যে না বাচ্চাটাকে ভেন্টিলেশন থেকে অফ করতে হবে, তাহলে সেটা আকবর ভাই চ্যালেঞ্জ করতে পারে। আকবর ভাই হিউম্যান রাইটসের আন্ডারে হিউম্যান রাইটস বিষয়ে আপনার লসুট করতে পারে, করে তাদের যেটা উইশ যে তারা বাচ্চাটাকে আউট অফ ইউকে নিয়ে যেতে চায়, অন্য কোথাও নিয়ে যেতে চায়, সেটাও হয়তো বা করা সম্ভব। বাট স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ইউকে কোর্ট কী বলে সেটা আগে দেখতে হবে, তারপরে ফার্দার ডিসিশন নিতে হবে যে ফার্দার স্টেপ কী নেওয়া যায়। জি, থ্যাংক ইউ বাশার ভাই। আকবর বিন সিদ্দিক, আপনার একটু যেটা বাশার ভাই মেনশন করলো ওটার বিষয়ে আসতে চাচ্ছি যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এই সিচুয়েশনে যে অর্গানাইজেশনটা আছে একটা ইতালির যে মেয়েটা, এটা সম্পর্কে আপনার অলরেডি ইউ আর কানেক্টেড উইথ দেম, সো ইফ ইউ ক্যান। জি, তাফিদা রাকিব ফাউন্ডেশন, তাফিদা রাকিব ছিল ওনাদের সন্তান। সো এই সেম রিজনেই তাদের লাইফ সাস্টেইনিং যেই বিষয়টা পসিবিলিটিটা ছিল যে টিউব বলে ওরা আর কি এটাকে, ভেন্টিলেশন টিউব, তো সেম ওয়েতে তারা ওইটা অফ করে ফেলতে চাইছে। অফকোর্স এটা ম্যাটার তো কোর্টে করায়, উনি তো অফকোর্স ডিসএগ্রি করে, তো কোর্টে করানোর পরে পরবর্তীতে সময় বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড, কোয়ালিটি অফ লাইফ, এই তাদের কমন যে কথাগুলো এটা নিয়েই হয়। পরবর্তীতে উনি ইতালিতে এক্সপার্টের অপিনিয়ন নেন যে ওখানে ট্রিটমেন্ট হতে পারে এইটা, তখন কোর্টে উনি এটা প্রোস করলে এক্সপার্ট অপিনিয়ন যে ওখানে ইতালি ট্রিটমেন্ট হতে পারে, তখন কোর্ট এটা অ্যালাউ করে, ঠিক আছে তাকে ট্রান্সফার করা হোক ইতালিতে। তখন ইতালিতে ট্রান্সফার করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওনার মেয়ে এখন খুব নর্মাল মানুষের মতো সুস্থ। আমার সাথে তো ওনার বাচ্চার মায়ের সাথে কথা হয়েছে কয়েকবারকে রেগুলারই কমিউনিকেশন হচ্ছে। উনি মূলত এই ম্যাটারগুলোতে বিহাইন্ড দ্য সিন যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন, বিভিন্ন কি স্টেপ নেওয়া যায়, কি কখন কি। একটু যদি তাদের ওয়েবসাইটটা বলে দেন এবং এটা বলে দেন যদি। এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা আছে, আমি দিচ্ছি, আমার মোবাইলে আছে। জি, এটা একটু বলেন আপনি, ওটা যতক্ষণে বের করছেন। জি বাশার ভাই, আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ফ্যামিলি যখন এই ডিফিকাল্ট সিচুয়েশনে থাকে তখন তাকে লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করা বা তার যে এই বিষয়গুলোকে, কেন বাচ্চাকে কানেকশনসটা দেখাইতে হবে, বাবা মাকে কিন্তু একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম ও বাচ্চার সাথে হসপিটালে গিয়ে এনআইসিইউতে গিয়ে স্পেন্ড করতে হয়। সো সেই জায়গা থেকে তারা কি বাচ্চাকে লুক আফটার করবে না লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে ল কি বলে সেটা দেখবে? বাট তারপরও আপনি কি বলবেন যে ওই সময় অন্তত কনস্ট্রাকটিভ ওয়েতে কী করা উচিত? আসলে এটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, আকবর ভাই এটা ফেস করছে। আকবর ভাইয়ের সঙ্গে আমরা গত 6 উইকস আমরাও মোরলেস জানি যে কী ঘটছে, আর আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি আর কি এই ধরনের একটা বিষয় আমার বাচ্চার ক্ষেত্রেও। সো এটা খুবই টাফ একটা টাইম ইমতিয়াজ ভাই, এটা খুবই টাফ একটা টাইম। যে ফার্স্ট অফ অল একটা বেবি এক্সপেক্টেড থাকে আমাদের সবার জন্য, বেবিটা ডেলিভারি হওয়া এখন এবং একটা সেলিব্রেশনের জন্য ওয়েট করে মা এবং ফ্যামিলি সবাই, যেটা ঠিক আছে যে একজন ইনফ্যান্ট একটা বাচ্চা দেশে আসছে এবং সেই বাচ্চাটা আসার পরে যে কি সাফারিংস করে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এক্স্যাক্টলি, তার হোল বডি আপনার বিভিন্ন ধরনের কেবলিং লাগানো থাকে, তাকে সকালে দুপুরে রাতে গা কেটে কেটে পা কেটে কেটে ব্লাড নিয়ে যায়। বাবা মা হিসেবে এগুলো দেখা যে কি কষ্টের একটা বিষয়। আপনি যদি আমি দোয়া করি কেউ যেন এরকম কোনো কিছু গো থ্রু না করে, বাট যদি গো থ্রু করে তাহলে তারাই শুধু বুঝতে পারবে যে এটা কি পেইন। তো এখন প্রথমত এই ধরনের একটা পেইনের মধ্যে যাচ্ছেন, আপনি জানেন না যে আপনার বাচ্চাটা কি বেঁচে থাকবে না মারা যাবে, তার মধ্যে যদি আবার এই লিগ্যাল বিষয়গুলোকে নিয়ে ডিল করতে হয়, বিভিন্ন জনের সঙ্গে যদি আপনার কমিউনিকেট করতে হয়, এক্সপার্ট খুঁজতে হয়, লিগ্যাল অ্যাভিনিউগুলোকে এক্সপ্লোর করতে হয়, তাহলে আমার মনে হয় যে এটা বাংলায় একটা কথা আছে মরার উপর খাড়ার ঘা, একটা বিষয়টা একদম সেরকম হয়ে যায়। এটা সুপার প্যাথেটিক, এটা ইনহিউম্যান। ঠিক আছে, একটা বাবা মা যে কি ডিফিকাল্টির মধ্যে দিয়ে যে সেই সময় যায় আপনারা কল্পনা করতে পারবেন না। তো তার উপরে এগুলো করাটা আমি বলবো যে ইনহিউম্যান। এনএইচএস এর বা গভর্নমেন্টের আসলে এই ধরনের সাপোর্ট থাকা উচিত। আপনি জেনে থাকবেন যে এদেশে কিন্তু ক্রিমিনাল ম্যাটারে ভিকটিম সাপোর্ট সিস্টেম আছে, যে একজন ভিকটিম তাকে কিন্তু গভর্নমেন্ট থেকেই তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লিগাল সাপোর্ট এগুলো থাকে। আমার মনে হয় তেমনি এই ধরনের যারা মেডিকেল নেগলিজেন্সের শিকার হয় বা অ্যালেজড মেডিকেল নেগলিজেন্সের শিকার হয় তাদের একটা সাপোর্ট সিস্টেম থাকা উচিত, যে এরকম কোনো কিছু হলে গভর্নমেন্টের তরফ থেকেই যেন সেই অর্গানাইজেশনটা সাপোর্ট করে, রাদার দ্যান কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল অথবা কোনো এনজিওস
Exactly. আমার মনে হয় এক্স্যাক্টলি ওই বিষয়টা থ্যাংক ইউ বাসা ভাই। জি, আমার আকবর বিন website সিদ্দিক, আপনি যদি একটু লাউডলি ক্লিয়ার এন্ড লাউডলি বলে দেন যে যারাই এই সিচুয়েশনের মধ্যে পড়বে তারা যাতে এই অর্গানাইজেশনটা যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করে। জি, আপনারা যোগাযোগ করেন তাফিদা রাকিব ফাউন্ডেশন, ওনাদের ওয়েবসাইট হচ্ছে tr-foundation.org। ওনারা চ্যারিটি রেজিস্টার্ড এই দেশে, এবং এই রিলেটেড সব কিছু বিষয়ে ওনারা সাপোর্ট প্রোভাইড করেন, এবং ওনাদের ওই ফাউন্ডেশনে ওনাদের বিভিন্ন ডক্টরও আছেন যারা আপনাকে এখানে এই বিষয়ে কি করবেন তারা সাপোর্ট দিবে, এবং যে রিপোর্টগুলো আসে আপনারা তাদের সাথে শেয়ার করতে পারবেন, ওটার উপর তারা একটা রিভিউ করে আপনাকে ওখান থেকে একটা ফিডব্যাক দেয়। সো এখানে আসলে খুবই হেল্পফুল, প্লিজ আপনারা যোগাযোগ করেন যাদের প্রয়োজন হয়। আমি একটু অ্যাড করি এখানে, আমরা একদম শেষ মুহূর্তে আকবর ভাই যদি কোনো কিছু মনে না করে তাহলে দর্শকরা যদি ওই ওয়েবসাইটটা খুঁজে নাও পায়, অ্যাটলিস্ট আকবর ভাইয়ের সঙ্গে যেন যোগাযোগ করে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের এই প্রোগ্রামটি আমরা ডেডিকেট করেছি আয়েশার জন্য। আমরা দোয়া করি যে আয়েশা বেঁচে থাকুক সুস্থতা নিয়ে এবং এই আমাদের পরিবারের মাঝে ফিরে আসুক। আকবর বিন সিদ্দিকী এবং তার ফ্যামিলি এই বাচ্চাটাকে নিয়ে একটা ভবিষ্যৎ সুন্দর জীবন করুক, সেটাই দোয়া করি। সাথে সাথে আপনাদের জন্য দোয়া রইল যে যাতে কেউ এই রকম সিচুয়েশনে